আমাদের আজকের আলোচনার জন্য হাতে রয়েছে এমন একটা বইয়ের কিছু অংশ যা মনোবিজ্ঞান, দর্শন, পুরাণ আর ব্যক্তিগত অভিজ্ঞতাকে এক জায়গায় এনেছে। হ্যাঁ, আর জীবনের কিছু একেবারে মৌলিক প্রশ্নকে নাড়া দেয়। ঠিক, যেমন ধরুন এই যে বিশৃঙ্খলা, এর মধ্যে আমরা কিভাবে শৃঙ্খলা খুঁজে পেতে পারি, বা জীবনের যে দুঃখ কষ্ট সেটার সাথে বোঝাপড়ার উপায় কি। আর সবশেষে একটা অর্থপূর্ণ জীবন বলতে ঠিক কি বোঝায়। এই পুরো আলোচনার কেন্দ্রে কিন্তু দুটো ধারণা রয়েছে, শৃঙ্খলা বা অর্ডার আর বিশৃঙ্খলা বা কেয়স। একদম। বইটিতে এটিকে প্রাচীন তাওয়াদী দর্শনের ইন এবং ইয়াং প্রতীকের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো, শৃঙ্খলা হলো আমাদের এই যে চেনা জগৎটা, আমাদের রুটিন, সামাজিক নিয়মকানুন, যেখানে সবকিছু অনুমান করা যায়, এটা হলো আমাদের ম্যাপ। আর বিশৃঙ্খলা হলো সেই ম্যাপের বাইরের অজানা জগৎ, অপ্রত্যাশিত, অচেনা, যেখানে বিপদ আর সম্ভাবনা দুটোই লুকিয়ে থাকে। আর লেখকের মতে জীবনের আসল সৌন্দর্য বা অর্থ এই দুয়ের মাঝামাঝি কোনো একটা জায়গায় লুকিয়ে আছে। হ্যাঁ, সেই সরু পথটা ধরে হাঁটার মধ্যেই আসল চ্যালেঞ্জ। চলুন এই পথটা ধরেই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আর শুরুটাই হচ্ছে এমন একটা প্রাণী দিয়ে যা শুনে একটু অবাক লাগতে পারে, গলদা চিংড়ি বা লবস্টার। হ্যাঁ, ঠিকই, লবস্টার। মানে মানুষের জীবনের এত গভীর আলোচনার সাথে গলদা চিংড়ির কি সম্পর্ক থাকতে পারে? এখানেই কিন্তু ব্যাপারটা দারুণ মজার হয়ে ওঠে। আসলে সম্পর্কটা যতটা অদ্ভুত মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি গভীর। সোর্স বলছে ৩৫০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে লবস্টারদের মধ্যে একটা প্রভাবশালী অনুক্রম বা ডমিনেন্স হায়ারার্কি চলে আসছে। তার মানে তারাও নিজেদের মধ্যে লড়াই করে? অবশ্যই, তারা নিজেদের এলাকা আর সামাজিক অবস্থানের জন্য একে অপরের সাথে লড়াই করে। যে লবস্টারটা জেতে তার মস্তিষ্কে সেরোটোনিন নামে একটা নিউরোকেমিক্যাল হু হু করে বেড়ে যায়। আচ্ছা। আর তার ফলে সে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে, বুক ফুলিয়ে হাঁটে। আর যে হেরে যায় তার কি হয়? তার সেরোটোনিন কমে যায়, সে কুঁকড়ে যায় এবং লড়াই এড়িয়ে চলে। সবচেয়ে বড় কথা হলো, বিজয়ী লবস্টারটা পায় সেরা আশ্রয়, সমস্ত নারী লবস্টারের সঙ্গ। ঠিক, এটা প্রকৃতির এক নিষ্ঠুর কিন্তু কার্যকরী নিয়ম। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, বইটির লেখক বলছেন এই একই নিউরোকেমিক্যাল ব্যবস্থা মানুষের মধ্যেও কাজ করে। একদম। মানে আমাদের মস্তিষ্কের ভেতরেও এমন একটা ব্যবস্থা আছে যা সারাক্ষণ সমাজে আমাদের অবস্থান মাপতে থাকে। হ্যাঁ, এটাকে একটা প্রাচীন ক্যালকুলেটর বলা যেতে পারে। বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্কের যে অংশটি সামাজিক স্ট্যাটাস নিয়ে কাজ করে, সেটি এতটাই পুরনো যে এর মূল গঠন লবস্টারের মতো প্রাণীর মধ্যেও পাওয়া যায়। তার মানে এই ক্যালকুলেটরটাই ঠিক করে দেয় আমরা কতটা উদ্বিগ্ন বা সুখী থাকব। আমাদের অজান্তেই সমাজে যাদের অবস্থান উঁচুতে, তাদের সেরোটোনিনের মাত্রা সাধারণত বেশি থাকে, যা তাদের সুস্থ, সুখী এবং কম চাপযুক্ত জীবন দেয়। তার মানে কি এটা একটা চক্রের মতো, যে সফল সে আরও সফল হতে থাকে, আর যে পিছিয়ে পড়ে সে আরও পিছিয়ে যায়? এটা তো বেশ হতাশাজনক শোনাচ্ছে। ঠিক এখানেই প্রথম নিয়মটার গুরুত্ব। সোজা হয়ে কাঁধ উঁচু করে দাঁড়ান। এটা কি শুধু আত্মবিশ্বাস দেখানোর জন্য কোনো ফেক ইট টিল ইউ মেক ইট ধরনের উপদেশ? না না, তার চেয়েও গভীর। সোসের মূল বক্তব্য হলো, আমাদের শরীর আমাদের মনকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। কিভাবে? সোজা হয়ে দাঁড়ালে মস্তিষ্কের সেই প্রাচীন সার্কিট যা আমাদের সামাজিক অবস্থান মাপে, সেটিকে আমরা একরকম হ্যাক করতে পারি। এটা পরাজয়ের চক্র ভাঙার একটা বায়োলজিক্যাল উপায়। বাহ! তার মানে আমার শারীরিক ভঙ্গি আমার মস্তিষ্কের সিগন্যাল পাঠায় যে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। একদম। আর মস্তিষ্ক সেই অনুযায়ী সেরোটোনিনের মাত্রাটা ঠিক করে নেয়। দারুণ তো! অর্থাৎ এটা শুধু একটা বাহ্যিক পরিবর্তন নয়, এটা আমাদের ভেতরের রসায়নকেও বদলে দেওয়ার একটা উপায়। ঠিক তাই। কিন্তু যদি জীবনটা শুধু স্ট্যাটাস আর টিকে থাকার এই নিরন্তর সংগ্রামী হয়, তাহলে এর মধ্যে অর্থ খুঁজে পাওয়া যাবে কিভাবে? শুধুই কি সিঁড়ির ওপরে ওঠার খেলা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে সর্স দুটো পথের কথা বলছে। একটা হলো এক্সপিরিয়েন্সি বা তাৎক্ষণিক লাভের পথ, আর অন্যটা হলো অর্থপূর্ণতার পথ। এক্সপিরিয়েন্সই হলো সেই পথ যা দেখতে খুব সহজ আর আকর্ষণীয়। এটা হলো অন্ধ আবেগকে অনুসরণ করা, স্বল্পমেয়াদী লাভ খোঁজা, নিজের স্বার্থে ছোট ছোট মিথ্যে বলা বা ছলনা করা। ঠিক। আজকে দিনে এই তাৎক্ষণিক লাভের পথটা তো আরো বেশি আকর্ষণীয়। সবকিছুই আমরা দ্রুত চাই, ফাস্ট ফুড, ইনস্ট্যান্ট সাকসেস। এই প্রলোভন এড়ানো কি সত্যি সম্ভব? কঠিন কিন্তু অসম্ভব নয়।
বইটিতে একটা চমৎকার উদাহরণ আছে। কিরকম? একটা বানরের, সে একটা মিষ্টির বয়ামে হাত ঢুকিয়ে এক মুঠো মিষ্টি ধরেছে, কিন্তু মুষ্টিবদ্ধ হাতটা বয়ামের মুখ দিয়ে আর বের করতে পারছে না। আচ্ছা। মিষ্টির লোভ ছাড়তে না পারায় সে শেষ পর্যন্ত ধরা পড়ে। তাৎক্ষণিক লাভকে আঁকড়ে ধরে রাখার চেষ্টায় সে তার স্বাধীনতা অর্থাৎ সবকিছু হারায়। এক্সপেরিয়েন্সের পথটা তাহলে ঠিক এরকমই, স্বল্পমেয়াদী লাভে আটকে গিয়ে দীর্ঘমেয়াদী সর্বনাশ ডেকে আনা। একদম। আর এর বিপরীতে রয়েছে অর্থপূর্ণতার পথ, যা ত্যাগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ত্যাগ বা স্যাক্রিফাইস শব্দটা শুনলেই কেমন যেন একটা গুরুগম্ভীর অনুভূতি হয়। কিন্তু লেখক এটাকে খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। ত্যাগ মানে বর্তমানের আরাম বা আনন্দকে স্থগিত রাখা। আর এই উপলব্ধিটাই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে। হ্যাঁ, সোর্সে আদম এবং ইবের পৌরাণিক কাহিনীর মাধ্যমে এটা বোঝানো হয়েছে। তাদের জ্ঞান বৃক্ষের ফল খাওয়াটা ছিল আত্মসচেতনতা এবং ভবিষ্যতের বাস্তবতা সম্পর্কে জেগে ওঠার একটা প্রতীক। তারা প্রথমবার বুঝতে পারল যে জীবন দুর্বলতা, কষ্ট আর মৃত্যুতে পূর্ণ। ঠিক। আর এর জন্য প্রস্তুতি নিতে হবে, কাজ করতে হবে, সঞ্চয় করতে হবে, অর্থাৎ বর্তমানকে ভবিষ্যতের জন্য ত্যাগ করতে হবে। অর্থাৎ যখন একজন ছাত্র পরীক্ষার জন্য রাত জেগে পড়াশোনা করে বা একজন খেলোয়াড় ভালো পারফর্ম করার জন্য কড়া ডায়েট মেনে চলে, তারা সবাই আসলে এই ত্যাগের পথেই হাঁটছে, বর্তমানের আরামকে ভবিষ্যতের ভালোর জন্য ছেড়ে দিচ্ছে। এই ছোট ছোট ত্যাগেই জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। একদম। তাৎক্ষণিক লাভের পথ হয়তো সাময়িক আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থ আসে ত্যাগ থেকে। এই যে অর্থপূর্ণতার পথ বা ত্যাগের কথা বলা হলো, এর জন্য তো নিজের সাথে সৎ থাকাটা খুব জরুরি, যা আমাকে পরবর্তী নিয়মের দিকে নিয়ে যাচ্ছে। সত্য বলুন অথবা অন্তত মিথ্যা বলবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। কিন্তু কেন এতটা গুরুত্বপূর্ণ? একটা দুটো ছোট মিথ্যা তো আমরা প্রায় সবাই বলি, তাই না? বইটির লেখক এখানে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন, যা বিষয়টিকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। আচ্ছা। তিনি একটা সময় বুঝতে পারেন যে তিনি প্রায়ই মানুষের প্রশংসা বা সামাজিক অবস্থান ধরে রাখার জন্য এমন কথা বলতেন যা তিনি নিজে পুরোপুরি বিশ্বাস করেন না। মানে ছোট ছোট মিথ্যা। হ্যাঁ, এগুলো হয়তো বড় কোনো মিথ্যা নয়, কিন্তু এগুলো তার ভেতরের সত্তার সাথে প্রতারণা। এরপর তিনি একটা অনুশীলন শুরু করেন। তিনি শুধু সেই কথাই বলবেন যা বলার পর তার ভেতরের বিচারক সত্তাটি আপত্তি করবে না। এই অনুশীলনটা বাস্তবে প্রয়োগ করা তো ভীষণ কঠিন হওয়ার কথা। অবশ্যই। আর এর একটা শক্তিশালী উদাহরণ হলো লেখকের বাড়িওয়ালার ঘটনা। সেটা কি রকম? তার বাড়িওয়ালা ছিলেন একজন প্রাক্তন বাইকার গ্যাংয়ের প্রধান, যিনি প্রায়ই মাতাল অবস্থায় টাকা চাইতে আসতেন। একদিন রাতে তিনি মাতাল অবস্থায় লেখকের দরজায় করাঘাত করেন। লেখক নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ভয় পেলেও তিনি দরজা খুলে তাকে সরাসরি কিন্তু সম্মানজনকভাবে সত্যিটা বলেন। কি বলেন? যে তিনি তার মদ্যপানে সাহায্য করতে পারবেন না, কারণ তিনি জানেন যে বাড়িওয়ালা নিজেকে বদলানোর চেষ্টা করছেন এবং এই টাকাটা তার কোনো উপকারে আসবে না। ফলাফল কি হয়েছিল? সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক তার উল্টো। এই কঠিন সত্যটা শোনার পর সেই মানুষটি চুপচাপ চলে যান এবং পরের দিন থেকে তাদের সম্পর্ক আরও মজবুত আর সম্মানজনক হয়ে ওঠে। বুঝছেন, ছোট ছোট মিথ্যাগুলো মিলে একটা লাইফ লাই বা জীবন মিথ্যা তৈরি করে, যা ব্যক্তিকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। কারণ মিথ্যে দিয়ে তো বাস্তবতা বদলানো যায় না, কেবল নিজেকেই ধোঁকা দেয়া যায়। আর এই ধোঁকার উপর ভিত্তি করে তৈরি করা জীবন একসময় ভেঙে পড়তে বাধ্য। আর এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়, সামাজিক ক্ষেত্রেও এর প্রভাব আছে। অবশ্যই। আলেকজান্ডার সোলজেনিৎসেনের উদাহরণ দিয়ে লেখক দেখান যে সোভিয়েত ইউনিয়নের মতো বিশাল স্বৈরাচারী রাষ্ট্র টিকে ছিল তার কোটি কোটি নাগরিকের দৈনন্দিন ছোট ছোট মিথ্যার ওপর ভিত্তি করে। সবাই জানতো সিস্টেমটা ভুল, কিন্তু ভয়ে বা সুবিধার জন্য চুপ থাকতো বা মিথ্যা বলতো। ঠিক। সত্য বলার মাধ্যমে একজন ব্যক্তি কেবল নিজেকেই নয়, গোটা বিশ্বকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার প্রথম পদক্ষেপটা নেয়। বাহ, সত্য বলার মতো একটা ব্যক্তিগত কাজকে সামাজিক পরিবর্তনের সাথে জুড়ে দেওয়াটা সত্যিই শক্তিশালী একটা ধারণা। সেটা কি? পৃথিবীকে সমালোচনা করার আগে নিজের ঘরটিকে নিখুঁতভাবে সাজিয়ে নিন। এই নিয়মটা শোনার পর তো নিজের ঘরের দিকে তাকাতে একটু ভয় লাগছে। তবে এর অর্থ নিশ্চয়ই শুধু ঘর পরিষ্কার করা নয়। না, যদিও সেটাও একটা ভালো শুরু হতে পারে।
এর আসল অর্থ হল পৃথিবীকে বা অন্যকে বদলানোর আগে নিজের জীবনের সেই দিকগুলোর ওপর মনোযোগ দেয়া যা আমাদের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে। যেমন আমরা কি আমাদের সুযোগগুলো ঠিকমতো ব্যবহার করছি? আমরা কি আমাদের কাছের মানুষদের সাথে সম্মানজনক আচরণ করছি? আমাদের এমন কোনো অভ্যাস আছে কি যা দিনের পর দিন আমাদের ক্ষতি করছে? বিশ্বকে বদলানোর মহান দায়িত্ব নেওয়ার আগে নিজের এই ছোট জগৎটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। একদম। এটা তো আসলে আগের নিয়মটার সাথেই যুক্ত, তাই না? নিজের ঘর গোছানোর জন্য তো আগে স্বীকার করতে হবে যে ঘরটা অগোছালো। ঠিক ধরেছেন। অর্থাৎ নিজের কাছে সত্য বলতে হবে। এটাই হলো সংযোগ। নিজের জীবনের ছোটখাটো মিথ্যা বা অবহেলাগুলোকে স্বীকার না করা পর্যন্ত তো ঘর গোছানো শুরুই করা যায় না। লেখক বলছেন, যখন কেউ সত্যিকার অর্থে নিজের জীবনকে গোছাতে শুরু করে তখন তার কাছে পৃথিবীটা কি আর আগের মতো অসভ্য বা খারাপ জায়গা মনে হয় না। ঠিক তাই। কারণ সে তখন ভিকটিম নয়, বরং নিজের জীবনে একজন সক্রিয় কর্তা হয়ে ওঠে। এই ব্যক্তিগত দায়িত্ববোধের ধারণাটা বন্ধুত্বের ক্ষেত্রেও কি একইভাবে প্রযোজ্য? অবশ্যই। সোর্সে বলা হয়েছে, এমন বন্ধুদের বেছে নিন যারা আপনার ভালো চায়। এটা শুনতে খুব সহজ মনে হলেও আমরা অনেকেই ভুল মানুষ বেছে নিই। ঠিক। হয়তো আমরা এমন কাউকে বন্ধু বানাই যাকে আমরা উদ্ধার করতে চাই, কারণ এটা আমাদের নিজেদেরকে ভালো মানুষ হিসেবে ভাবতে সাহায্য করে। কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। একটি গবেষণার উদাহরণ দেয়া হয়েছে যেখানে একজন অপরাধপ্রবণ কিশোরকে ভালো কিশোরদের দলে রাখলে দেখা যায় ভালোরাই তার দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয়, উল্টোটা হয় না। কেন এমন হয়? কারণ বিশৃঙ্খলা বা নিচের দিকে নামাটা শৃঙ্খলা বা ওপরের দিকে ওঠার চেয়ে অনেক সহজ। তাই এমন মানুষের সাথে থাকা উচিত যারা আমাদের উন্নতিতে জেনুইনলি খুশি হবে এবং আমাদের ওপরে উঠতে সাহায্য করবে, টেনে নামাবে না। আচ্ছা। এই ব্যক্তিগত দায়িত্ব এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার ধারণাটা শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই আসে আরেকটি অদ্ভুত নিয়ম। শিশুরা যখন স্কেটবোর্ডিং করে তখন তাদের বিরক্ত করবেন না। এর মানে কি তাদের যা খুশি তাই করতে দেওয়া? না, ঠিক তা নয়। এর মানে হলো শিশুদের বেড়ে ওঠার জন্য কিছুটা ঝুঁকি এবং বিপদের মুখোমুখি হওয়া প্রয়োজন। অতিরিক্ত সুরক্ষা তাদের আত্মবিশ্বাসী এবং যোগ্য হয়ে উঠতে বাধা দেয়। যে বাচ্চারা ছোটখাটো বিপদ মোকাবেলা করতে শেখে তারাই ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ নেওয়ার মতো যোগ্য প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। একদম। যোগ্যতা এবং সাহসী আসল নিরাপত্তা নিয়ে আসে, অতিরিক্ত সাবধানতা নয়। তাহলে আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা যা পেলাম, জীবন হল শৃঙ্খলা আর বিশৃঙ্খলার এক চলমান নৃত্য। লবস্টারের মতো সাধারণ প্রাণীর স্নায়ুতন্ত্র থেকে শুরু করে মানুষের জটিল নিউরোকেমিস্ট্রি পর্যন্ত সবখানেই টিকে থাকা এবং আত্মোপলব্ধির এক গভীর সংযোগ রয়েছে। এমনকি সোজা হয়ে দাঁড়ানোর মতো একটা সাধারণ কাজও আমাদের মন এবং মস্তিষ্কের রসায়নকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এবং আমাদের সামনে সবসময় দুটো পথ খোলা থাকে, তাৎক্ষণিক লাভের সহজ কিন্তু অন্তঃসার শূন্য পথ, অথবা ত্যাগের মাধ্যমে অর্থপূর্ণতার কঠিন কিন্তু টেকসই পথ। আর এই যাত্রাটা শুরু হয় খুব ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। সত্য বলা, নিজের জীবনের দায়িত্ব নেওয়া এবং পৃথিবীকে বদলানোর আগে নিজের ঘরটা গোছানোর মাধ্যমে। আলোচনার শেষে বইটির আরেকটি নিয়মের কথা মনে পড়ছে, যা আপাতদৃষ্টিতে খুবই সাধারণ। কোনটা? রাস্তায় একটি বিড়ালের দেখা পেলে তাকে আদর করুন। এত সব গভীর দার্শনিক আলোচনার পর এই উপদেশটার মানে কি হতে পারে? হয়তো এটাই সবচেয়ে গভীর বার্তাগুলোর একটি। কি রকম? এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের বিশাল সব জটিলতা, সংগ্রাম আর দুঃখের মাঝেও সংযোগ, মমতা এবং সৌন্দর্যের ছোট ছোট মুহূর্ত খুঁজে নেওয়া সম্ভব। হয়তো একটি অর্থপূর্ণ জীবন মানে শুধু বড় বড় আদর্শ অর্জন করা বা কষ্টকে জয় করা নয়, বড় অস্তিত্বের এই ভঙ্গুরতার মাঝেও করুণা, ভালোবাসা আর সৌন্দর্যের মুহূর্তগুলোকে চিনতে পারা এবং সেগুলোকে গ্রহণ করা। এই চিন্তাটাই হয়তো শ্রোতাদের জন্য রেখে যাওয়া যেতে পারে।